এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫, জিপিএ 5 ১,৩৯,০০০। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি। ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে, সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএফইউজে ডিইউজের আলোচনায় নেতাদের অভিযোগ। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, ফেনীর ৩ উপজেলায় প্লাবিত ৯৮ গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। নোয়াখালীতে বন্ধ ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৬৮.৫৭%। জিপিএ 5 পেয়েছে ৩,৬১৪ জন। এবছর অতীতের মতো ফল প্রকাশ উপলক্ষে নেই কোনো আনুষ্ঠানিকতা। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ফল প্রকাশ করা হয়েছে অনাড়ম্বরভাবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড জানিয়েছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএস উভয় মাধ্যমেই জানা যাবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। ৩ আগস্ট সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অপরাধ করা, ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা, ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের আদেশ দেন। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। তো চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের আগে সাবেক আইজিপিকে দোষী না নির্দোষ জানতে চায় ট্রাইব্যুনাল। মামুন তার দায় স্বীকার করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪ জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, আদেশের কপি পেয়ে তিনি পরবর্তী করণীয় ঠিক করবেন। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। দায় স্বীকার করে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চাওয়ায় সাবেক আইজিপিকে কারাগারে বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এরশাদ থেকে শুরু করে যতগুলো সরকারেরই পতন হয়েছে বাংলাদেশে, সবাই কোনো না কোনো আন্দোলনের মুখেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু এবারের মতো এত প্রাণহানি আর কোনো রাজনৈতিক আন্দোলনেই ঘটেনি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ডিইউজের আলোচনা সভা চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বক্তারা। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আওয়ামী দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও আত্মতৃপ্তির সুযোগ নেই। প্রশাসন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে। মানবিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনের প্রক্রিয়ার দিকে যখনই এগিয়ে যাওয়ার পথে একটি অপশক্তি পদে পদে বাধা দিচ্ছে বলে অভিযোগ তার। দিল্লির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হচ্ছে, নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য তার। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। জাতীয় ঐক্যের ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনও ঐক্যমত্য হয়নি। দুপুরের বিরতির পর এই ইস্যুতে আবার আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঐক্যমত্য কমিশনের দেয়া নতুন প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর মতামত দিবে বিএনপি ও জামাত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন প্রস্তাবে যেহেতু উচ্চকক্ষ জড়িত, তাই আগে উচ্চকক্ষ গঠন নিয়ে ঐক্যমত্য হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রস্তাব হল বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিতে হবে এবং সংসদ সদস্যদের নিয়ে গঠিত কমিটি ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় একাদশ দিন প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। সভার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটা জায়গায় যাওয়া সম্ভব। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি। আমরা যাতে করে ক্ষমতায় এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি। নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি ও ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 35টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে ভারী বর্ষণ শুরু হয় ফেনীতে। এক রাতের বৃষ্টির পাশাপাশি উজানের ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বেড়ে যায়। ফুলগাজী ও পরশুরামের অন্তত 20টি স্থানে বাঁধ ভেঙে গেলে 35টিরও বেশি গ্রাম তলিয়ে যায়। এতে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বাড়ছে পাহাড় ধসের শঙ্কাও। এদিকে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে। অন্যদিকে টানা বৃষ্টিতে বরিশাল নগরী সহ আশপাশের এলাকার কিছু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। দর্শক, আগেই জানিয়েছিলাম আজকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। এই মুহূর্তে ভিকারুন্নিসা নূন স্কুলে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাবিল, এসএসসির ফলাফল কি স্কুলগুলোতে পৌঁছেছে? শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিক্রিয়াই বা কেমন দেখছেন? মামুন, আপনি জানেন যে আজকে যে পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু শিক্ষার্থীরা স্কুলে ঘোষণা করার আগে তারা কিন্তু তাদের মোবাইলে এবং ইন্টারনেট থেকে ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু জানতে পারছেন। এবং আমরা এখানে দেখছি এক একজন শিক্ষার্থী যখন তারা তাদের ফল পাচ্ছেন তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ছেন এবং তারা তাদের প্রিয়জনের সাথে অনেকে এসছেন, অনেকে কিন্তু এখনো আসলে অপেক্ষা করছেন যে তাদের প্রাপ্ত ফলাফলটি কখন পাবেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে এখানে কথা বলে, একজন শিক্ষার্থী রয়েছেন, আপনি আমাদেরকে জানাবেন যে আপনার যে ফলাফল সেটি কি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন কি? জি জি জি, আলহামদুলিল্লাহ। আমি এক্সপেক্ট করছিলাম যে গোল্ডেন পাবো, তো ওইটাই পেয়েছি আমি। এখানে এখন অনেক অনেক ভালো লাগতেছে, মানে বলার বাইরে। মানে একটু টেন্স ছিলাম যে কি হবে না হবে, যদি ছুটে গেল বা কিছু হলো, কিন্তু রেজাল্ট দেখার পর যে খুশিটা, মানে এটা বলার বাইরে, সেই রকমের খুশি লাগতেছে আমার। সবার আগে আব্বুকে জানিয়েছি, আব্বু ছিল, এখন এরপর আম্মুকে জানিয়েছি।
সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মামুন, যেমনটা শুনছিলেন, আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের রেজাল্ট পাওয়ার পরে তাদের যে প্রিয়জন রয়েছেন তাদেরকে জানাচ্ছেন এবং একে একে কিন্তু শিক্ষার্থীরা তাদের রেজাল্ট পাচ্ছেন এবং অধিকাংশই যারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস করছেন এবং উদযাপন করছেন। সেই সাথে তারা যারা হয়তো এর বিপরীত চিত্র রয়েছে, যারা তাদের কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের মধ্যে কিন্তু হতাশা এবং দুঃখ রয়েছে। সব মিলিয়ে এই ছিল এখানকার সবশেষ খবর। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সূচক উত্থানের মধ্য দিয়ে চলছে দেশটির প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, রেমিটেন্স সহ বিভিন্ন অর্থনৈতিক সূচকের ইতিবাচক প্রবণতা এবং সরকারি পদক্ষেপের কারণে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5069 পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্সেও বেড়েছে 13 পয়েন্টে। সময় লেনদেন হয়েছে 539 কোটি টাকা। এই সময় হাতবদল হওয়া 394টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 105টির। তবে এদিনও অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ারের দর। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন জানিয়েছেন, অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক থাকায় বাজারে ভালো প্রভাব পড়েছে। নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ ও সরকারি উদ্যোগের ফলে বাজারে ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন তিনি। দেশের সামগ্রিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বলেন, আর একটু স্টেবল অবস্থাটা তো শো করছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আর ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং যেহেতু মার্কেট অনেক দিন একটা জায়গায় ছিল, স্বাভাবিকভাবেই যেহেতু এই ইন্ডিকেটরগুলো একটু পজিটিভ, এই যে আমাদের সম্মিলিতভাবে একমত হওয়া এবং সব স্টেক হোল্ডারদের কাছে প্রচেষ্টা গ্রহণ, এটাও একটা পজিটিভ বিষয়টা নিয়ে আসছে। এবং আশা করছি যে যেসব ইন্ডিকেটরগুলো দেখাচ্ছে এবং আমাদের ইকোনমির যে সাইজ এবং ইকোনমির যে অবস্থা, এগুলো আসলে আমরা আশাবাদী যে এটা ভালো হবে। এখন অপেক্ষা করছি যে আসলে এখানে ভালো কোম্পানি আমরা যত দ্রুত আরও লিস্টেড করাতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা আরও এখানে ভালো রেজাল্ট দেখতে পারি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় রাউন্ডের 3 দিনব্যাপী শুল্ক আলোচনার প্রথম দিন ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের প্রায় সবগুলো মূল দিকই উঠে এসেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। উভয় পক্ষ বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টায় তাদের বৈঠক আবার শুরু করবে। গত 7 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের 14টি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশই প্রথম কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা আবার আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের চিঠিতে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত 35% শুল্ক আরোপের কথা জানানো হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগানে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় 4 তরুণের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় 4 চা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠালে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এরা হলেন রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। এই ঘটনায় রবি নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের ওড়িশা থেকে প্রায় 500 জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি এরা সবাই বাংলাদেশি ও রোহিঙ্গা। নথিপত্র যাচাই না হওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তিদের বিশেষ কারাগারে রাখা হবে। সোমবার ওড়িশার ঝারসুগুদা জেলায় শুরু হয় এই অবৈধ অভিবাসী আটক অভিযান। সেখানে তল্লাশি চালিয়ে 444 জনকে আটক করা হয়। তারা ঝারসুগুদার একটি শিল্প কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া পৃথক আরেক অভিযানে জগৎসিংহপুর থেকে আরও 4 জনকে আটক করা হয়। এই 4 জনের দাবি 2 সপ্তাহ আগে প্যারাদ্বীপ নামক একটি স্থানে ঘুরতে এসেছিলেন তারা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক দল বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বাংলাভাষীদের বাংলাদেশি হিসাবে আখ্যা দিয়ে আটক করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে হাইকোর্টে পদক্ষেপ নিতে একাধিক আবেদন দাখিল করেছে দলটি।
শ্রীলঙ্কা, লিবিয়া, ইরাক, ফিলিপাইন সহ আরও ৮ দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের উপর 50% কর আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ৮ দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়ে জানান ১ আগস্ট থেকে এই দেশগুলি থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। চিঠি অনুযায়ী লিবিয়া, ইরাক, আলজেরিয়া এবং শ্রীলঙ্কার উপর 30%, ব্রুনাই এবং মলভোদার উপর 25% এবং ফিলিপাইনের উপর 20% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প প্রথমে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 7টি দেশের উদ্দেশ্যে চিঠিটি পোস্ট করেন। এরপর ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর 50% শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো করার ইঙ্গিত দিলেন তিনি। ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ব্রাজিলের আক্রমণের অভিযোগে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জবাবে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকোমিন বুধবার বলেছেন ট্রাম্পের 50% শুল্ক আরোপের বিষয়টি অন্যায্য। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে গড় পাশের হার 68.45, জিপিএ 5 1,39,000। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি। ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে, সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএফইউজে ডিইউজির আলোচনায় নেতাদের অভিযোগ। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা। ফেনীর 3 উপজেলায় প্লাবিত 98 গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। নোয়াখালীতে বন্ধ 1800 শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।